ভারতের ইনকাম ট্যাক্স সিস্টেমের কথা উঠলেই অনেকেরই তো একটা ভয় কাজ করে, তাই না? মনে হয় যেন এক জটিল গোলকধাঁধা। কিন্তু আজকের আলোচনায় আমরা সেই গোলকধাঁধার ভেতরেই একটা সহজ রাস্তা খোঁজার চেষ্টা করব। কারণ ভারতের ট্যাক্স সিস্টেম এখন একটা বলা যায় চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে পুরনো চেনা পথ, যেখানে অনেক ছাড় পাওয়া যায়, কিন্তু পথটা বেশ আঁকাবাঁকা। আর অন্যদিকে একটা নতুন সোজা হাইওয়ের মতো পথ, যেখানে করের হার কম কিন্তু ছাড়ের সুবিধা প্রায় নেই বললেই চলে। আমাদের হাতে রয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 আর 2026-27-এর সরকারি তথ্য। আমাদের লক্ষ্য হল এই সংখ্যাগুলোর পেছনের আসল গল্পটা বুঝে নেওয়া। একদম ঠিক। আর এই যে টানাপোড়েনটা, এটা কিন্তু শুধু ব্যক্তিগত করদাতাদের জন্য নয়, এটা ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় কোম্পানি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সরকার যেন করদাতাদের হাতে একটা নতুন ধরনের স্বাধীনতা তুলে দিতে চাইছে। আজকের আলোচনায় আমরা শুধু নিয়মের তালিকা পড়ব না, বরং বোঝার চেষ্টা করব কেন এই পরিবর্তনগুলো আনা হচ্ছে, আর এর ফলে সাধারণ করদাতা থেকে শুরু করে দেশের অর্থনীতি পর্যন্ত কী ধরনের প্রভাব পড়তে পারে। চলুন এই ব্যবস্থার গভীরে প্রবেশ করা যাক। তাহলে চলুন সেই বিষয়টাই প্রথমে বুঝি, যা আমাদের বেশিরভাগ শ্রোতাকে সরাসরি প্রভাবিত করে, মানে ব্যক্তিগত আয়কর। আমি শুনেছি এখানে এখন দুটো আলাদা রাস্তা, পুরনো আর নতুন। ব্যাপারটা বেশ গোলমেলে মনে হচ্ছে। চলুন এটাকেই আগে সহজ করা যাক। পুরনো ব্যবস্থাটা ঠিক কেমন ছিল? পুরনো ব্যবস্থাটাকে আমরা বলতে পারি একটা গাইডেড বা নির্দেশিত ব্যবস্থা। এখানে সরকার শুধু আপনার থেকে করে নিত না, আপনাকে কোথায় টাকা রাখতে হবে, কোথায় বিনিয়োগ করতে হবে তার একটা পরোক্ষ ইঙ্গিতও দিত। যেমন জীবন বীমা, পিপিএফ, হোম লোন, এগুলোতে বিনিয়োগ করলে আপনি কর ছাড় পেতেন। আর করের হারটা নির্ভর করত বয়সের ওপর। যেমন ৬০ বছরের কম বয়সীদের জন্য ২.৫ লক্ষ টাকা পর্যন্ত কোনো কর ছিল না। ও, মানে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধে ছিল। হ্যাঁ, এটাই পুরনো ব্যবস্থার একটা বড় বৈশিষ্ট্য ছিল। প্রবীণ নাগরিক অর্থাৎ যাদের বয়স ৬০ থেকে ৮০, তাদের জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় ছিল করমুক্ত। আর অতি প্রবীণ নাগরিক মানে ৮০ বছরের বেশি বয়সীদের জন্য, তাদের জন্য আরও বেশি। হ্যাঁ, তাদের জন্য এই সীমা ছিল ৫ লক্ষ টাকা। এর পেছনের ভাবনাটা ছিল বয়স্কদের উপর থেকে আর্থিক চাপ কমানো। এরপর বিভিন্ন স্ল্যাবে ৫, ২০ এবং ৩০% হারে কর লাগত। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। আয় যখন একটা নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায়, তখন ছবির মধ্যে আরও একজন ভিলেনের প্রবেশ ঘটে। ভিন, আপনি কি সারচার্জের কথা বলছেন? আমি শুনেছি এটা নাকি আয়করের উপর আরও একটা কর। ব্যাপারটা ঠিক কি? হ্যাঁ, ভিলেন বলাটা হয়তো একটু বেশি হয়ে গেল, তবে অনেকের কাছে বিষয়টা সেরকমই মনে হয়। সহজ কথায়, সারচার্জ হল বড়লোকদের জন্য আয়করের উপর একটা বাড়তি কর। আপনার আয় যদি বছরে ৫০ লক্ষ টাকা ছাড়িয়ে যায়, তবে আপনাকে যে আয়কর দিতে হচ্ছে তার উপর আরও ১০% সারচার্জ দিতে হবে। আয় বাড়ার সাথে সাথে এই হারও বাড়তে থাকে। ১ কোটি ছাড়ালে ১৫%, ২ কোটি ছাড়ালে ২৫%, আর ৫ কোটি ছাড়ালে সর্বোচ্চ ৩৭% পর্যন্ত হতে পারে। ৩৭%? এটা তো বিশাল। কিন্তু এখানে একটা সমস্যা হতে পারে। ধরুন কারোর আয় ৫০ লক্ষ টাকা, তার কোনো সারচার্জ নেই। কিন্তু তার আয় যদি বেড়ে ৫১ লক্ষ টাকা হয়, তাহলে তো তিনি হঠাৎ করে ১০% সারচার্জের আওতায় পড়ে যাবেন। এর ফলে তার বাড়তি ১ লক্ষ টাকা আয়ের জন্য করের পরিমাণটা কি আয়ের চেয়েও বেশি বেড়ে যেতে পারে? আপনি একেবারে মোক্ষম প্রশ্নটি করেছেন। আর ঠিক এই সমস্যাটা সমাধানের জন্যই মার্জিনাল রিলিফ নামে একটা সুরক্ষা কবচ বা সেফটি নেট রাখা হয়েছে। এর কাজ হলো এটা নিশ্চিত করা যে করের বোঝা যেন আয়ের চেয়ে বেশি ভারী না হয়ে যায়। আপনার উদাহরণেই আসি। ৫১ লক্ষ টাকা আয় হলে তার যে অতিরিক্ত কর হবে, সেই পরিমাণটা কোনোভাবেই তার অতিরিক্ত আয় মানে ১ লক্ষ টাকার চেয়ে বেশি হবে না। সরকার নিশ্চিত করে যে সারচার্জের কারণে আপনার পকেট থেকে যেন আয়ের চেয়ে বেশি টাকা বেরিয়ে না যায়। এটা প্রত্যেকটা সারচার্জ স্ল্যাবের সংযোগস্থলেই কাজ করে। তার মানে এটা একটা শক অ্যাবজর্বারের মতো কাজ করে। দারুণ! এর সাথে তো আরও একটা ৪% সেস যোগ হয়, তাই না? হ্যাঁ, সবশেষে আয়কর এবং সারচার্জের মোট অঙ্কের ওপর ৪% হেলথ অ্যান্ড এডুকেশন সেস যোগ হয়। এর উদ্দেশ্যটা তো এর নামেই স্পষ্ট। দেশের স্বাস্থ্য এবং শিক্ষা খাতের উন্নয়নের জন্য এই টাকাটা সরাসরি ব্যবহার করা হয়। বেশ, তাহলে পুরনো ব্যবস্থাটা বেশ জটিল,
কিন্তু এখানে বিনিয়োগ করলে পুরস্কারও আছে। এবার চলুন নতুন হাইওয়েতে, মানে নতুন কর ব্যবস্থায়। বলা হচ্ছে এটাই নাকি এখন ডিফল্ট বা স্বাভাবিক ব্যবস্থা। এখানে মূল আকর্ষণটা কি? নতুন ব্যবস্থার মূল দর্শনটাই হল সরলীকরণ বা সিম্পলিফিকেশন। এখানে সরকার বলছে আপনাকে কোথায় বিনিয়োগ করতে হবে তা আমরা বলবো না। আপনি আপনার টাকা নিয়ে যা খুশি করুন, তার বদলে আমরা আপনার থেকে কম হারে কর নেব। এখানে কোনো বয়স ভিত্তিক ছাড় নেই, সবার জন্য নিয়ম এক। আর এখানে করের স্ল্যাবগুলো অনেক বেশি, যার ফলে আয় বাড়ার সাথে সাথে করের হার খুব মসৃণভাবে বাড়ে, হঠাৎ করে বড় লাভ দেয় না। কিন্তু ছাড় না থাকলে তো করের পরিমাণ বেড়ে যাওয়ার কথা। কম হার দিয়ে কি সেই ক্ষতিপূরণ হয়? আসলে এখানেই আসল চমকটা। নতুন ব্যবস্থায় কর ছাড়ের একটি দারুণ সুবিধা রাখা হয়েছে, যা অনেকের কাছেই এটিকে আকর্ষণীয় করে তুলেছে। যেমন অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26-এর জন্য আপনার আয় যদি 7 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনি এমন একটা ছাড় পাবেন যাতে আপনাকে কোনো আয় করেই দিতে হবে না। আর 2026-27 থেকে এই সুবিধা আরও বাড়ছে, তখন 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রেও একই রকম ছাড় পাওয়া যাবে, যার ফলে কার্যকরভাবে কোনো কর দিতে হবে না। 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর নেই, এটা তো একটা বিশাল ব্যাপার। তাহলে একজন সাধারণ চাকুরিজীবী, ধরা যাক অনেক, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যার আয় বছরে 12 লক্ষ টাকা, তার জন্য কোনটা ভালো হবে? খুব ভালো একটা উদাহরণ। পুরনো ব্যবস্থায় থাকলে অনেককে কর বাঁচানোর জন্য হয়তো জীবন বীমা, পিপিএফ, হোম লোন এই সব কিছুতে বিনিয়োগ করে প্রায় 2.5 লক্ষ টাকার ছাড় জোগাড় করতে হতো। তারপরও তাকে কিছু কর দিতেই হতো। কিন্তু নতুন ব্যবস্থায় তাকে এই সব কিছুর ঝামেলার মধ্যেই যেতে হবে না। সে সরাসরি কর ছাড়ের সুবিধা পাবে এবং তার করের পরিমাণ হবে 0। এই সরলতাই নতুন ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি, যদিও এর জন্য তাকে বিনিয়োগের ওপর কর ছাড়ের সুবিধাটা বিসর্জন দিতে হচ্ছে। তার মানে পছন্দটা এখন করদাতার হাতে। তারা কি কর বাঁচানোর জন্য নির্দিষ্ট পথে বিনিয়োগ করবেন, নাকি কম হারের সুবিধা নিয়ে নিজেদের ইচ্ছে মতো টাকা খরচ বা বিনিয়োগ করার স্বাধীনতা নেবেন? বেশ আকর্ষণীয় একটা পরিবর্তন। আচ্ছা, ব্যক্তি করদাতাদের জন্য তো দুটো বিকল্প পথ খোলা, কিন্তু যারা ব্যবসা করেন, যেমন পার্টনারশিপ ফার্ম বা এলএলপি, তাদের জন্যও কি বিষয়টা এতটাই জটিল? একেবারেই না। তাদের জন্য হাইওয়ে একটাই, এবং সেটা বেশ চড়া ও সোজা। পার্টনারশিপ ফার্ম বা এলএলপির জন্য আয়ের পরিমাণ যাই হোক না কেন, করের হার সোজাসাপটা 30%। এখানে ব্যক্তিদের মতো কোনো স্ল্যাব সিস্টেমে জটিলতা নেই। তার মানে লাভ 1 টাকা হোক বা 10 কোটি, করের হার একই। হ্যাঁ, করের হার একই, তবে আয় 1 কোটি টাকা ছাড়ালে তাদের মোট করের উপর 12% সারচার্জ লাগে, আর 4% স্বাস্থ্য ও শিক্ষা সেস তো সবার জন্যই প্রযোজ্য। তবে তাদের জন্য অল্টারনেট মিনিমাম ট্যাক্স বা এএমটি নামে একটি বিষয় আছে। এর মূল উদ্দেশ্য হল, অনেক সময় বিভিন্ন ছাড় বা সুবিধার কারণে বড় বড় প্রতিষ্ঠানের করযোগ্য আয় প্রায় শূন্য হয়ে যায়। এএমটি নিশ্চিত করে যে তারা যেন তাদের আয়ের উপর ন্যূনতম একটা নির্দিষ্ট হারে, মানে 18.5% হারে কর সরকারকে দেয়। এটা একটা মিনিমাম ট্যাক্স গ্যারান্টি মতো। বোঝা গেল। তাহলে ছোট বা মাঝারি ব্যবসার জন্য নিয়মটা বেশ সরল। কিন্তু এবার যদি আমরা বড় খেলোয়াড়দের দিকে তাকাই, মানে কোম্পানিগুলোর দিকে, প্রথমে দেশীয় কোম্পানিগুলোর কথা ভাবা যাক। তাদের জগৎটা নিশ্চয়ই আরও জটিল। কিছুটা তো বটেই। দেশীয় কোম্পানির ক্ষেত্রে করের হার নির্ভর করে তাদের ব্যবসার আকারের ওপর। যদি কোনো কোম্পানির বার্ষিক টার্নওভার বা মোট বিক্রি 400 কোটি টাকার কম হয়, তবে তাদের জন্য করের হার 25%, আর তার চেয়ে বড় কোম্পানিগুলোর জন্য এই হার 30%। 1 মিনিট, এখানে একটা বিষয় বেশ অবাক করার মতো। আমরা দেখলাম খুব বেশি আয় করা ব্যক্তিদের ওপর সারচার্জ 37% পর্যন্ত হতে পারে, কিন্তু হাজার হাজার কোটি টাকা লাভ করা কোম্পানিগুলোর ওপর সারচার্জ মাত্র 7% বা 12%। এই বৈষম্যের কারণ কি? এটা কি বড় ব্যবসাকে সুবিধা দেওয়ার জন্য? এটা একটা দারুণ পর্যবেক্ষণ। এর পেছনে সরকারের একটি নির্দিষ্ট অর্থনৈতিক ভাবনা কাজ করে। মনে রাখতে হবে, কোম্পানিগুলো শুধু করেই দেয় না, তারা কর্মসংস্থান তৈরি করে, অর্থনীতিতে বিনিয়োগ করে। সারচার্জের হার কম রেখে সরকার তাদের হাতে আরও বেশি টাকা রাখতে সাহায্য করে, যাতে তারা সেই টাকা পুনরায় ব্যবসায় বিনিয়োগ করতে পারে। এর মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহিত করা হয়। তাই ব্যক্তিদের সাথে তাদের কর কাঠামোর তুলনাটা সরাসরি করা যায় না। যুক্তিটা বোঝা গেল। আমি তথ্যে আলো দেখছি যে
কিছু কোম্পানির জন্য করের হার অবিশ্বাস্য রকমের কম, 22% বা এমনকি 15%। এটা কিভাবে সম্ভব? এটা কি কোনো বিশেষ সুযোগ? হ্যাঁ, এবং এখানেই সেই পুরনো বনাম নতুনের লড়াইটা আবার ফিরে আসছে। ব্যক্তিদের মতো কোম্পানিগুলোকেও একটা সুযোগ দেওয়া হয়েছে। তারা যদি সরকারের দেওয়া বিভিন্ন ছাড়, বিশেষ করে নতুন বিনিয়োগের ওপর ডেপ্রিসিয়েশনের মতো বড় সুবিধাগুলো ছেড়ে দিতে রাজি থাকে, তাহলে তারা কম হারে কর দিতে পারে। সাধারণ কোম্পানিগুলোর জন্য এই হার 22%। আর সবচেয়ে আকর্ষণীয় হল নতুন উৎপাদনকারী সংস্থা যারা ভারতে উৎপাদন বা মেক ইন ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, তাদের জন্য করের হার মাত্র 15%। মাত্র 15%? এটা তো অনেক দেশের থেকেও কম। ঠিক তাই। এর উদ্দেশ্য হল ভারতের নতুন শিল্প এবং বিনিয়োগকে আকর্ষণ করা। আর বাড়তি সুবিধা হিসেবে যে কোম্পানিগুলো এই কম হারের পথ বেছে নেয়, তাদের আয়ের পরিমাণ যাই হোক না কেন, সারচার্জের হার নির্দিষ্ট 10% থাকে এবং তাদের কোনো মিনিমাম অল্টারনেট ট্যাক্স বা এমএটি দিতে হয় না। অর্থাৎ সরল পথ বেছে নেওয়ার জন্য বড় পুরস্কার। আর বিদেশি কোম্পানির ক্ষেত্রে নিয়মটা কেমন? তারা কি বেশি কর দেয়? হ্যাঁ, বিদেশি কোম্পানির জন্য করের হার তুলনামূলকভাবে অনেকটাই বেশি। ভারত থেকে তারা যে রয়্যালটি বা প্রযুক্তিগত ফি পায়, তার ওপর 50% এবং অন্যান্য আয়ের ওপর 35% কর দিতে হয়। যদিও তাদের সারচার্জের হার দেশীয় কোম্পানির থেকেও কম, 2% এবং 5%। আমরা ব্যক্তি, অংশীদারি ব্যবসা এবং বড় কোম্পানি নিয়ে কথা বললাম। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ বাকি আছে, যা একেবারে তৃণমূল স্তরে কাজ করে, সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটি। তাদের কর কাঠামো কেমন? সমবায় সমিতিগুলোর জন্য একটি নিজস্ব এবং খুব সাধারণ স্ল্যাব ব্যবস্থা রয়েছে। প্রথম 10,000 টাকা আয়ের জন্য 10%, পরবর্তী 10,000 টাকার জন্য 20% এবং তার বেশি আয়ের জন্য 30% কর। কিন্তু মজার বিষয় হল, সেই সরলীকরণ বনাম সঞ্চয় এর দর্শনটাই এখানেও প্রয়োগ করা হয়েছে। তার মানে এদের জন্য কম করের কোনো বিকল্প ব্যবস্থা আছে? একদম। কোম্পানিগুলোর মতোই সমবায় সমিতিগুলো যদি নির্দিষ্ট কিছু ছাড় ছেড়ে দেয়, তবে তারা 22% হারে কর দেওয়ার বিকল্প বেছে নিতে পারে। এমনকি 2023 সালের পর তৈরি হওয়া নতুন উৎপাদনকারী সমবায় সমিতিগুলোর জন্য করের হার মাত্র 15%। আর পুরস্কার হিসেবে তাদের জন্য সারচার্জের হার স্থির 10% এবং তাদের এএমটি দিতে হয় না। সরকার যেন সব স্তরের করদাতাকে একটা বার্তা দিতে চাইছে: জটিলতা ছাড়ো, সরল পথে এসো, আর কম করের সুবিধা নাও। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, তাহলে ছবিটা বেশ পরিষ্কার। ভারতের কর ব্যবস্থা একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে রয়েছে ছাড়ভিত্তিক পুরনো ব্যবস্থা, যা মানুষকে সঞ্চয় করতে উৎসাহিত করত। অন্যদিকে রয়েছে ছাড়বিহীন, কম হারের একটি সরল ব্যবস্থা, যা করদাতাকে আর্থিক স্বাধীনতা দিচ্ছে। ঠিক তাই। মূল প্রবণতাটি হল সরলীকরণের দিকে এবং কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার দিকে। সরকার ধীরে ধীরে কর ছাড়ের মাধ্যমে বিনিয়োগের সিদ্ধান্তকে প্রভাবিত করার ভূমিকা থেকে সরে আসছে। তারা চাইছে মানুষ কর বাঁচানোর জন্য নয়, বরং তাদের নিজেদের আর্থিক লক্ষ্যের উপর ভিত্তি করে বিনিয়োগের সিদ্ধান্ত নিক। এটা করদাতাদের আচরণে একটা বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা। এই পুরো আলোচনাটা আমার মনে একটা বড় প্রশ্ন তৈরি করছে। কয়েক দশক ধরে ভারতে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার প্রথম কথাই ছিল আগে কর বাঁচাও। এইটিসি পূরণ হয়েছে? হোম লোন নিয়েছ? এই প্রশ্নগুলোই ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু যখন এই ছাড়বিহীন নতুন ব্যবস্থাটাই ধীরে ধীরে প্রধান হয়ে উঠছে, তখন সেই পুরনো পরামর্শগুলোর ভবিষ্যৎ কি? এই পরিবর্তন কি ভারতীয়দের সঞ্চয় এবং বিনিয়োগের অভ্যাসকে একেবারে নতুনভাবে সংজ্ঞায়িত করবে? ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা কি আর কর বাঁচানোকে কেন্দ্র করে হবে না? এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবাবে।